বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা স্মরণকালের সবচেয়ে নাজুক। সেটা শুধু এই আইসিসির ঘটনার কারণে নয়। আপনি জানেন না, কালকে একজন বোর্ড ডিরেক্টর পদত্যাগ করেছেন, খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন বোর্ড ডিরেক্টর। তিনি তার পার্সোনাল রিজনস দেখিয়েছেন, কিন্তু আমরা জানি যে তিনি সবকিছু নিয়ে এত বিরক্ত, বাংলাদেশ ক্রিকেটে যেভাবে রান হচ্ছে, যেভাবে চলছে, তিনি এত বিরক্ত, তিনি থাকতে পারছেন না, তিনি পদত্যাগ করেছেন। আরো দুই একজন ডিরেক্টর পদত্যাগ করবেন বলে ধারণা, তারা বিষয়টা বিবেচনা করছেন। একজন ফর্মার ন্যাশনাল ক্যাপ্টেন, ন্যাশনাল ক্রিকেটার, আমাদের ন্যাশনাল প্রাইড, তাকে আপনি সিম্পলি তার সঙ্গে আপনার জাস্ট তার হয়তো মতামতটা মিলে যায়। এবং তামিম কিন্তু তখন একবারও কোথাও বলেন যে ভারতে বাংলাদেশকে যেতেই হবে। তিনি বলেছিলেন যে একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে। যে চিন্তা ভাবনাগুলোর কথা তামিম বলেছিলেন, সেগুলো কিন্তু আলটিমেটলি রিফ্লেকশন আপনি দেখেছেন আইসিসি ভোটাভুটিতে বা ফুল রেজাল্টে, আপনি রিফ্লেকশনটা কিন্তু দেখেছেন। তামিম এই জিনিসগুলো চিন্তা করার কথা বলেছিলেন। তিনি একবার বলেননি যে ভারতে যেতেই হবে, তিনি বলেছিলেন যে ভেবে চিন্তা ডিসিশন নিতে। তার প্রেক্ষিতে একজন বোর্ড ডিরেক্টর, তার ভাষা হলো সাধারণ ফেসবুকারদের মতো, বা একদম পাড়ার মোড়ে চায়ের দোকানে যেভাবে আপনি ঝগড়া করবেন সেরকম একটা ভাষা তিনি বলার পর সেই বোর্ড ডিরেক্টরকে বীর প্রমাণ করা হলো। সাধারণ মানুষ করবে, জেনারেল ফেসবুকাররা করবে, আমি সেখানে কোনো দোষে দেখি না। উইদিন দ্য ক্রিকেট বোর্ড এই আসিফ আকবর বা তার আশেপাশে যারা আছেন, তারা তাকে বীর প্রমাণ করলেন, এই নাজমুল ইসলামকে। তা পাকিস্তান এখন যেটা করছে নবনীতা, সেটা হলো যে দুটো দেশের, প্রতিবেশী দেশের আগুন লেগেছে, এবং দুটো দেশের সঙ্গে তো তাদের হিস্ট্রি আছে। তাদের আপনি মানে ভারত তাদের আর্চ রেবেল চিরপ্রতিদ্বন্দ্বী, এবং বাংলাদেশের সঙ্গে তাদের বিটার একটা হিস্ট্রি আছে। তো দুটো প্রতিবেশী দেশের আগুন লেগেছে, তারা এখন সেই আগুনে আলু পোড়া খেতে যাচ্ছে। অতি পাকিস্তান প্রীতিতে, অতি পিসিবি প্রীতিতে আলটিমেটলি কত ক্ষতি হয়েছে সেটা আমার ধারণা যে এই ভোটাভুটিতে প্রমাণ হয়েছে। আমি জানি না সেটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোধোদয় হবে কিনা। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যখন স্পোর্টস অ্যাডভাইজার যখন ক্রিকেটারদের সঙ্গে বসেছেন, ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে, যদিও তখন আসলে বসার কোনো মানে নাই, মানে 20 দিন পর, 18 দিন পর তারা বসেছেন, অলরেডি ডিসাইডেড, এবং তাদেরকে ডেকে জাস্ট একটা আইওয়াশ করেছেন। সেখানে একটা ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন, যদিও তিনি সেটা অফিসিয়ালি বলেন, যে অফিসিয়ালি বাইরে এসে বলেছেন যে গোপন ব্যাপার তারা গোপনীয় রাখতে চান, হুইচ ইজ ফাইন, তারা রাখতেই পারেন। কিন্তু আমরা ক্রিকেটারদের কাছ থেকে অফ দ্য রেকর্ড জেনেছি, 4-5 জনের কাছ থেকে জেনেছি যে এরকম একটা কথা তারা বলেছেন যে এরপর তো নতুন সরকার আসবে, তারা ব্যাপারগুলো সব ঠিকঠাক করে নেবে, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। বাংলাদেশ শেষ পর্যন্ত ক্রিকেট খেলতে যাচ্ছে না বিশ্বকাপে, এই নিয়ে একরকমের এখনো একটা শকের মধ্যে যখন আছে বাংলাদেশের ক্রিকেট আমোদী মানুষ, তখন হঠাৎ করে এখন বোর্ড বলছে যে সাকিব আল হাসান জাতীয় দলে চাইলে যোগ দিতে পারেন যদি তিনি ফিট থাকেন। সাকিব আল হাসান কেন টপিকে পরিণত হলেন? মানে ওনার টপিকটা আসলো কোত্থেকে? ওনার টপিকটা আসলো কোত্থেকে, এটা তো আমাদেরও প্রশ্ন। দেখুন, এবং এই প্রশ্নের একটাই উত্তর আমার কাছে আছে, সেটা হলো যে সাকিব তো বাংলাদেশ ক্রিকেটের শুধু, তিনি সর্বকালের বাংলাদেশের সেরা ক্রিকেটারই নন, তিনি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড। এবং সাকিব এমন একটা বর্ম যেটা দিয়ে আপনি অনেক কিছু আড়াল করে ফেলতে পারেন, এবং সেটা আপনি দেখছেন। তো যেটা হয়েছে যে সাকিবকে সামনে আনা মানে, জানেন, সবাই জানে তারা, যে সাকিবকে নিয়ে কথা বলা মানেই সবকিছু আলোচনাটা ডাইভার্ট হয়ে যাবে, একটা ডিস্ট্রাকশন তৈরি হবে, এবং সেটাই আলটিমেটলি হয়েছে। আপনি যদি কালকে আমাদের যে প্রেস কনফারেন্সটা ছিল, সেখানে কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় থাকার কথা যে বাংলাদেশ, যেহেতু কালকে অফিসিয়াল ডিসিশনটা হয়েছে বাংলাদেশকে বাদ দেওয়ার, সেটা নিয়ে ডিসিশনটা হওয়ার কথা। প্লাস হলো যে বিসিবি এবং সরকার, তারা বলেছিল যে তারা দে উইল কিপ ফাইটিং, তারা এটা নিয়ে লড়াই করে যাবে। কিন্তু আলটিমেটলি কালকে এই প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে বিসিবি আর কোনো লড়াই করবে না, বিসিবি কোনো আর্বিট্রেশন বা কোনো লিগাল প্রসিডিউরস যেগুলো আছে সেগুলো ফলো করবে না। সো তারা আইসিসি ডিসিশন মেনে নিয়েছে। সো এইসব নিয়ে সিদ্ধান্ত, এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা, এইসব নিয়ে আলোচনা হওয়ার কথা বা এইসব নিয়ে প্রশ্ন হওয়ার কথা। যখন সাকিবের প্রসঙ্গটি আসলো, এবং আউট অফ দ্য ব্লু, এটা আসলে কেউই এটার জন্য প্রস্তুত ছিল না। তো এটা যখন আসলো, তখন ডেফিনেটলি আলোচনা কিন্তু সাকিব কেন্দ্রিক। আপনি যদি প্রেস কনফারেন্সটা দেখেন, কালকে অলমোস্ট 40 মিনিটের একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে বেশিরভাগ প্রশ্ন এই সাকিব কেন্দ্রিকই ছিল, কারণ এটা এতটাই মানে অপ্রত্যাশিত এবং এটা এতটাই আকস্মিক ছিল। সো তারা তাদের কাজে মোটামুটি সফল, এবং দেখুন আলোচনা এখন অন্যদিকে অনেকটা ডাইভার্ট হয়ে গেছে। তো এটা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা, আমি বলবো, কুটো চাল। এবং তারা এই বোর্ড, আমি এটা লিখেছিও যে আসলে কতটা অসৎ, কতটা ভণ্ড, এবং সত্যিকার অর্থে তারা কতটা মানে নির্লজ্জ। সরি আমার এই ল্যাঙ্গুয়েজের জন্য, কিন্তু বাধ্য হয়ে এসব বলছে, কারণ তারা এই ব্যাপারগুলো আশ্রয় তারা নিয়েছে। তো সেটা প্রমাণ এই সাকিবের এই ঘটনা আসলে। বিশ্বকাপ প্রসঙ্গে যদি যাই, বিশ্বকাপে তার মানে বাংলাদেশ খেলতে আর যাচ্ছে না। এই যে আইসিসি নিরাপত্তা দিতে পারবে না, এরকম একটা সন্দেহে যে ক্রিকেট দলকে না পাঠানো, এবং একদম বিশ্বকাপের ঠিক আগে আগে এই ঘটনাটার প্রতিক্রিয়া কি হবে? মানে বাংলাদেশের খেলোয়াড়রা একটা বিশ্বকাপ মিস করলেন, সেটার একটা আর্থিক ক্ষতি আছে, সেসব ক্ষতি তো আছেই। কি দীর্ঘমেয়াদী কি কি ক্ষতি হতে পারে?
দেখুন, প্রথমত বিশ্বকাপ খেলছি না আমরা, এটাই তো একটা বিশাল ব্যাপার। বাংলাদেশের মতো দেশের জন্য, বাংলাদেশ কিন্তু টপ টায়ার কান্ট্রি না ক্রিকেটিং ওয়ার্ল্ডে। সো বাংলাদেশের জন্য এটাই একটা বড় ক্ষতি। আমি বলছি না যে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে বা বাংলাদেশ ক্রিকেট ভয়ঙ্কর বিপর্যয়ে পড়ে যাচ্ছে এটার পর, কিন্তু ডেফিনেটলি এটা একটা সংকটে পড়বে এবং সেই সংকটটা সময়ের সঙ্গে সঙ্গে তীব্র হতে পারে। আবার হতে পারে, যেহেতু বাংলাদেশে কয়েকদিন আগে একটা কয়েকদিন পরে একটা ন্যাশনাল ইলেকশন আছে, যদি সেই ইলেকশনের পর সব নতুন সরকার আসে, নতুন সরকারের পর যেটা হয় এই বাংলাদেশে বা উপমহাদেশে যেটা হয়, যে সরকার পরিবর্তনের সঙ্গে ক্রিকেট বোর্ড বা এরকম মূল স্পোর্টস ফেডারেশন যেগুলো আছে সেগুলোর আপনার দায়িত্ব চেঞ্জ আসে। যদি সেটা হয়, সেক্ষেত্রে তারা যদি তাদের কূটনৈতিক দক্ষতা, তাদের ডিপ্লোমেসি দিয়ে সেগুলো সারিয়ে উঠতে পারেন, সেটা একটা ব্যাপার। বাট ইন জেনারেল এখনো পর্যন্ত যা মনে হচ্ছে, বাংলাদেশের যেটা প্রভাব থাকতে পারে মাঠের বাইরে, সেগুলোর প্রভাবগুলো হতে পারে যে, দেখুন, বাংলাদেশ তো বাংলাদেশ না, শুধু বিশ্বের যে কোনো দেশই, ইন্ডিয়া ছাড়া সবগুলো দেশই আসলে তাদের আয়ের, সবগুলো দেশের বোর্ডের আয়ের মূল সোর্স তো আইসিসি। আইসিসি যে রেভিনিউ গুলো, সেই রেভিনিউ একটা বড় অংশ বাংলাদেশ ক্রিকেট যে চলছে, এই যে 1300 কোটি টাকা 1400 কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের কথা আমরা বলি, সেটা কিন্তু আলটিমেটলি সেখানে বড় অবদান এই আইসিসি রেভিনিউ। তো সেখানে একটা বড় ধাক্কা লাগতে পারে, লাগবেই বলছি না, বাট লাগতে পারে। যেটা হলো কি, বাংলাদেশ কিন্তু একসময় আইসিসি থেকে এত বেশি টাকা পেত না। ওভার দ্য ইয়ার্স যেটা হয়েছে, পারফরমেন্স বাংলাদেশে ভালো হয়েছে, পারফরমেন্স ভালো হওয়ার সঙ্গে সঙ্গে ডিপ্লোমেসি, ক্রিকেট ডিপ্লোমেসি, সেখানে বাংলাদেশে একটা স্ট্রং হোল্ড হয়েছে। সেটা সেখানে যারা আগে কাজ করেছেন তাদের দক্ষতার কথাও বলতে হবে, তাদেরকে নিয়ে। যেমন পাপন ভাইরা ছিলেন, নাজমুল হাসান পাপন ভাইরা ছিলেন, প্রায় এক যুগ তিনি বোর্ডে ছিলেন, তাকে নিয়ে আমি পার্সোনালি প্রচুর সমালোচনা করেছি। সেটা নজির এখন আমার লেখায় আছে, ফেসবুকে, সামাজিক মাধ্যমে বা আমার কাজের জায়গায়, সব জায়গাতে আছে, এবং সেটা আমি স্টিল যৌক্তিক বলেই মনে করি। প্রচুর সেরকম কাজ তারা করেছেন, কিন্তু আবার এই জায়গাগুলোতে যেখানে প্রশংসা পাওয়া যোগ্য, সেগুলো আমি বলছি যে এই ক্রিকেট ডিপ্লোমেসির জায়গায় তারা অনেকটা সফল ছিলেন। এবং এই যে আমি আইসিসি স্ট্রং হোল্ডের কথা বলছি, তারা কিন্তু সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন বলেই বাংলাদেশ এখন আইসিসি থেকে যে রেভিনিউটা পায়, সেটা কিন্তু পার উইথ দ্য মিডল রেঞ্জ কান্ট্রিজ। আই মিন নিউজিল্যান্ড বা যা ওয়েস্ট ইন্ডিজ, যারা অনেক আগে থেকে ক্রিকেট খেলছে। নিউজিল্যান্ড 1930 সালের থেকে টেস্ট ক্রিকেট খেলছে, ওয়েস্ট ইন্ডিজ 1928 সাল থেকে খেলছে। তো তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশ এখন সমান টাকা পায় আইসিসি রেভিনিউ। তো যখন এরকম একটা, যখন আপনি আইসিসির এগেনস্টে গেলেন, ওয়ার্ল্ড কাপে গেলেন না, এবং আপনি দেখলেন ভোটাভুটিতে আপনাদের অবস্থানটা তো ক্লিয়ার হয়ে গেল। আইসিসি যে এটা নিয়ে যে ভোটাভুটিটা হয়েছে, 14-2 অবস্থান ছিল, বাংলাদেশ এতটা বাজেভাবে হেরেছে। তো যখন দেখা গেল যে বাংলাদেশের অবস্থানটা আসলে এত নড়বড়ে, তখন কিন্তু এই যে স্ট্রং হোল্ডটা, সেটা আর থাকবে না। সেটা আপনার রেভিনিউর ক্ষেত্রে বলুন, পলিসি মেকিং বিভিন্ন জায়গার কথা বলুন। বাংলাদেশের এফটিপি, মানে যারা ক্রিকেট ফলো করেন তারা জানেন যে এফটিপি বলে একটা জিনিস আছে, ফিউচার ট্যুরস প্রোগ্রাম। এটা হলো আগামী কত বছরের একটা, হয়তো 4 বছর বা 5 বছর এরকম থাকে মেয়াদি, কোন দেশ কোন দেশের সঙ্গে খেলবে, কতগুলো ম্যাচ খেলবে, সেগুলোর একটা হিসাব আগে থেকে হয়ে যায়। তো এই টিভিতেও বাংলাদেশ গত মানে ওই যে সময়টার কথা আমি বললাম, সেই সময়টাতে বেশ ভালো একটা অবস্থানে পৌঁছে গিয়েছিল। একটা সময় বাংলাদেশকে খেলার জন্য হাতে দেশ করতে হতো, কিন্তু সেটা এখন আমি বলছি না যে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া বা এরকম টপ কান্ট্রি গুলোর মতো বাংলাদেশ প্রচুর ম্যাচ খেলতে পারে, কিন্তু এখন যথেষ্ট ভালো ম্যাচ খেলতে পারে, যথেষ্ট পরিমাণে ম্যাচ খেলতে পারে, কারণ তারা সেটা আদায় করে নিয়েছিল। সেখানেও বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা আসবে বলে আমি মনে করি, যদি এগুলো ঠিকঠাক করতে না পারে। পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে যখন আমরা বলবো, ডেফিনেটলি আমরা সেই সত্যিকার অর্থে যতটা দর কষাকষির জায়গায় যাওয়া উচিত, সেটা আমরা পারবো না। ক্রিকেটারদের কিন্তু আর্থিক ক্ষতিটা আমরা শুধু মানে এই ওয়ার্ল্ড কাপের জন্যই না। দেখুন, বাংলাদেশের বাস্তবতা এখন তো খুব বেশি স্টার ক্রিকেটার নেই। আমাদের 5 জন যে সিনিয়র ক্রিকেটার ছিলেন, তারা যাওয়ার পরে স্টার কিন্তু শুধু আপনার ক্রিকেটিং পারফরমেন্স দেওয়া হয় না, স্টার কিন্তু ওভারঅল একটা অরা লাগে। তো সেখানে এখন একটা ঘাটতি আছে। কিন্তু এই জায়গাটায় যখন ওয়ার্ল্ড কাপ আসে বা বড় ইভেন্ট আসে, তখন কিন্তু প্লেয়াররা এই ইভেন্ট গুলো তাকিয়ে থাকে, কারণ এই সময়টা তাদের স্পন্সরশিপটা, মানে যেহেতু লোকের আগ্রহ থাকে, স্পন্সরদের আগ্রহ থাকে, তারা অনেক স্পন্সরশিপ তারা পায়। সেটা শুধু যে আমরা টিভিতে অ্যাড গুলো দেখছি তা না, তাদের কিন্তু অন্যান্য কিট স্পন্সর থাকে, ব্যাট স্পন্সর থাকে। এই মার্কি ইভেন্ট গুলো, বড় ইভেন্ট গুলোকে ধরেই এগুলো হয়। তো ডেফিনেটলি তারা এখানে শুধু এই ওয়ার্ল্ড কাপ না, এই ওয়ার্ল্ড কাপে ধরে যদি কন্ট্রাক্ট হতো, সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী কন্ট্রাক্ট হতো, 1 বছর 2 বছর এরকম হতো। তো সেখানেও তারা লুজ করবে। তো অনেক ব্যাপারই আরো আসলে আছে, এবং যেটা বললাম, যদি আইসিসি চায় তারা স্যাংশন দিতে পারে, সেটা আপনার মনিটারি স্যাংশন যেমন হতে পারে, আর অন্যান্য জায়গার প্রেশার, ক্রিকেট ওয়ার্ল্ডে একঘরে হয়ে যাওয়া, অনেক ব্যাপারই আসতে পারে, যেগুলো আমি বলছি না যে হবেই, কিন্তু অনেকগুলো শঙ্কা বা চোখ রাঙানি আছে।
মানে আপনি ক্রিকেট ডিপ্লোম্যাসির কথা বলেছেন, ক্রিকেট কূটনীতির কথা বলেছেন, মানে বাংলাদেশের তো আসলে ক্রিকেট বিশ্বে ওয়ান ডে স্ট্যাটাস পাওয়া থেকে টেস্ট স্ট্যাটাস পাওয়া, ওই পুরো সময়টার কথা যদি মনে করি, ওটা পুরোটাই একটা ক্রিকেট, মানে মাঠে ক্রিকেটাররা খেলেছেন, তার চেয়ে অনেক বেশি খেলা হয়েছে আসলে কূটনৈতিক পর্যায়ে। সাবের হোসেন চৌধুরী, জগমোহন ডালমিয়ার মধ্যকার সম্পর্ক, সেসবের কথা যদি মনে করি, তো এখন যে অবস্থাটা কত খারাপ তার তো প্রমাণ এই 14-2 ভোট। মানে আপনি কাউকে দলে নিলেন না, আপনি গোয়ারের মতো বললেন আমি খেলতে যাব না ভারতে, এবং তারপর কোন ক্রিকেটিং নেশন আপনাকে সমর্থন দিলেন না। এখন আমি দেখছিলাম অনেকে এই ধরনের শঙ্কা লিখছেন, আমি জানি না জেনে লিখছেন বুঝে লিখছেন কিনা, যে আপনি যেমন বলছিলেন যে একদিকে তো ট্যুর কমে যাবে বাংলাদেশে, তারপর আগামীতে আইসিসির কোন ইভেন্ট স্পন্সর করার ক্ষেত্রেও, স্পন্সর তো না, হোস্ট করার ক্ষেত্রেও বাংলাদেশকে নেওয়া হবে না। মানে আইসিসি বিশ্বকাপ ভারত বাংলাদেশের মধ্যে ভাগাভাগি করে হবে, এর কোনো সম্ভাবনা হবে না। এসবের সম্ভাবনা দেখেন কিনা? আর আমার স্কটল্যান্ডের নাম দেখে রনি সবচেয়ে বড় যেটা মনে পড়েছে, যে একটা সময় আমি খুব ভালো মতো মনে করতে পারি, মানে আমার জ্ঞান বাংলাদেশ ক্রিকেটেই শুরু, বাংলাদেশ ক্রিকেটেই শেষ, যে স্কটল্যান্ড কেনিয়ার সাথে আমরা খেলছি, যদি জিতি তাহলে আমরা খেলতে পারবো, কোয়ালিফাই করব, না হলে কোয়ালিফাই করব না। তো এই যে স্কটল্যান্ড ঢুকে গেল এখন, এরপর কি আমরা সবসময় অটোমেটিক্যালি ঢুকবো, নাকি নানা সময় আমাদের এখন কোয়ালিফাইং এর ঝামেলা টামেলায় পড়তে হবে? এসব নিয়েও শঙ্কা দেখছিলাম। হ্যাঁ, না, এটা 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 আছে। যেমন আপনার টি-20 ওয়ার্ল্ড কাপে যেটা হয় যে আপনার পরের ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইটা নির্ভর করবে আপনি এই ওয়ার্ল্ড কাপে কতটা ভালো পারফর্ম করছেন। একটা সুনির্দিষ্ট একটা অবস্থানে থাকতে হবে। হয়তো সেটা হতে পারে যে সেরা 8টি দল খেলবে বা সেরা 10টি দল সরাসরি খেলবে, তারপরে 2টি দল হয়তো র্যাঙ্কিং ওয়াইজ খেলবে, তারপরে দলগুলোকে খেলতে হবে আপনার কোয়ালিফাই। সো আমরা মজা করে বলছিলাম যে আমরা আবার হয়তো ওই আইসিসি ট্রফি দিনগুলোতে ফিরে যাব, যে যেটা আপনি বলছিলেন যে স্কটল্যান্ড কে নিয়ে ওই সময়, হ্যাঁ, বাংলাদেশ যখন প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা অর্জন করে 1999 সালের ওয়ার্ল্ড কাপে খেলেছে, 1997 সালের আইসিসি ট্রফি জিতে, সেখানে স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপটা নিশ্চিত করেছিল। তো সেই স্কটল্যান্ড এখন বাংলাদেশকে, বাংলাদেশের এই যে বয়কট, সেই বয়কটের সুযোগ দিয়ে তারা ওয়ার্ল্ড কাপে খেলছে। এবং এটা হতে পারে যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে আলটিমেটলি খেলছে না, এবং যদি র্যাঙ্কিং এ যে আশেপাশে দলগুলো আছে তারা যদি ভালো করে, তাহলে বাংলাদেশকে হয়তো আগামী ওয়ার্ল্ড কাপ খেলতে কোয়ালিফাইং খেলতে হবে। তো কোয়ালিফাইং খেলাটা বাংলাদেশ এই টেস্ট খেলছে, বা বাংলাদেশ একটা টেস্টের কুলিন জায়গায় আছে 25 বছর 26 বছর ধরে, তারপর যদি কোয়ালিফাইং খেলতে হয়, এটা খুবই বিব্রতকর। এবং আমি খেলাধুলায় নর্মালি লজ্জা শব্দটা ইউজ করি না, কারণ আলটিমেটলি খেলাধুলাই তো, কিন্তু এইসব ঘটনা আসলে লজ্জাজনক যদি হয় সেটা। সো ডেফিনেটলি সেটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা হবে। ক্রিকেট কূটনীতির জায়গায় বাংলাদেশ চূড়ান্ত ভাবে ফেল করেছে। আপনি রাইটলি সেড যে বাংলাদেশ যখন টেস্ট মর্যাদা পেয়েছিল তখন কিন্তু সেটা পুরোপুরি ছিল ক্রিকেট কূটনীতি। হ্যাঁ, 2-1টি 1-2 পারফরমেন্স, একটা অড পারফরমেন্স বাংলাদেশকে হেল্প করেছিল, যেটা হতে পারে আপনার 99 বিশ্বকাপে পাকিস্তানকে হারানো, বা এই ধরনের 2-1টি রেজাল্ট হেল্প করেছিল। কিন্তু বাংলাদেশ মানে টেস্ট খেলার যে ক্রাইটেরিয়া হওয়া উচিত সেখানে বাই ফার অনেকটা পেছনে ছিল। এখানে কোনো ডাউট নাই, গোটা ক্রিকেটিং ওয়ার্ল্ড জানে সেটা। সেই সময় সাবের ভাই সৈয়দ আশরাফুল হোসেন ছিলেন তখন সাধারণ সম্পাদক, তিনি এবং জগমোহন ডালমিয়ার একটা বড় ভূমিকা ছিল। তার সত্যিকার অর্থেই তারা ক্রিকেট সংগঠক। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি, এখন যদি এমন হতো যে সত্যিকার অর্থে ক্রিকেট সংগঠক যারা, সেটা শুধু ভারতে না, আমি বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশেও ভারত দুই জায়গায়, বা এই উপমহাদেশে সত্যিকার ক্রিকেট সংগঠকটা যদি থাকতো, তাহলে আজকে কিন্তু এই অবস্থা হতো না। সবকিছু সূত্রপাত তো আসলে মুস্তাফিজকে ঘিরেই। মুস্তাফিজকে নিয়ে যে ঘটনাটা হয়েছে, এখানেও আমি একটু বলে রাখি এই প্রসঙ্গে, যে মুস্তাফিজের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা কোনোভাবে একসেপ্টেবল না। এটা হতে পারে না। আপনি মানে কোনো ক্রিকেটিং টার্মসে বা কোনো স্পোর্টস টার্মসে বা কোনোভাবে একটা কমন নর্মাল টার্মসে আপনি এটাকে মেনে নেওয়ার মতো না। আমি সেই কারণেই বলছি যে এখন তো আসলে ক্রিকেটটা যারা চালায় তারা তো সত্যিকার অর্থে ক্রিকেটের চেয়েও, বা এই স্পোর্টস এর যে মেন্টালিটি, এটার চেয়েও তাদের আসলে অন্যান্য স্টেক গুলো বেশি, অন্যান্য স্বার্থগুলো বেশি। এই জন্য যদি একজন জগমোহন ডালমিয়া ভারতীয় বোর্ডে থাকতেন, কিংবা রাজসিং দুঙ্গাপুর ছিলেন, তারা সত্যি অর্থে ক্রিকেট সংগঠক, তারা থাকতে এই সংকট এতদূর আসছে না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে রেসপন্স করেছে মুস্তাফিজের এই ঘটনার ক্ষেত্রে, আপনি একটা প্লেয়ারকে আপনি যে প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে, এটা খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক, এবং কোনোভাবে মেনে নেওয়ার মতো না। এবং এটা আপনি মেনে নেবেন না, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আপনি ওয়ার্ল্ড কাপ বয়কট করবেন। এটা 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 তো রেসপন্স করার কোনো মানে 100টা ওয়ে থাকলেও একটা ওয়ে এটা না, এটা হতে পারে না। সো এই জন্যই সত্যিকার ক্রিকেট সংগঠকরা যদি এখানে থাকতেন, তাহলে এই ব্যাপারগুলো হতো না। ক্রিকেট ডিপ্লোমেসিতে বাংলাদেশ ফেল করেছে। আপনি যখন ইউর ফার্স্ট মুভ কাম ইউর আলটিমেট মুভ, এটা হতে পারে না, তাই না? আপনি যে ডিপ্লোমেসির ক্ষেত্রে কিন্তু এটা আপনি শিওর জানেন যে আপনি প্রথম থেকেই আমি ওয়ার্ল্ড কাপ খেলবো না, তাহলে তো বার্গেইনের কোনো পয়েন্ট থাকে না এখানে। বাংলাদেশ এখানে আমি ডেফিনেটলি মনে করি যে একটা মানে ট্রিকটা মিস করেছে। এবং যেটা হতে পারতো যে আসলে বাংলাদেশ এখানে
প্রসিডিউর যদি মেনটেন করতেন, আপনি এখানে ভারতে একটা সিকিউরিটি অবজারভেশন টিম পাঠান, তারা দেখবে সিকিউরিটি কেমন, যেটা বাংলাদেশের রেগুলার আসে, শুধু ওয়ার্ল্ড ইভেন্টে না, বাংলাদেশের যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হলে ওই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই যে কুলিন দেশগুলো আছে, ইন্ডিয়া, তারা কিন্তু সিকিউরিটি টিম আগে আগে পাঠিয়ে দেয়, তারা দেখে একটা অবজারভেশন করে যায়। তো বাংলাদেশ যদি সেটা পাঠাতে পারতো, সেটা কিন্তু একটা ভিক্টরি হতো নবনীত। আপনি 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 নিশ্চয়ই এটা বুঝবেন যে কখনো কখনো 100%ই আপনি পাবেন সেটা কিন্তু না, কখনো কখনো 60, 70, 50%, 60% পাওয়াটাও কিন্তু অনেক বড় ভিক্টরি। আপনার বুঝতে হবে আমি কার সঙ্গে লড়ছি, আমি কতটুকু পেতে পারি। তো বাংলাদেশ যদি একটা সিকিউরিটি টিম ইন্ডিয়াতে পাঠাতে পারতো, ইন্ডিয়া তারা দেখে এসে একটা রিপোর্ট দিতেন, তখন কিন্তু আপনার একটা স্ট্রং হোল্ড থাকতো, তো বলতে পারতেন। প্রথমত ইন্ডিয়াতে একটা সিকিউরিটি টিম পাঠানো আমাদের জন্য অনেক মোরাল একটা ভিক্টরি হতো ডেফিনেটলি। তারপর আমি সেই সিকিউরিটি টিমের অবজারভেশন উপর আমি বলতে পারতাম যে আমার সিকিউরিটি টিম আমাকে বলেছে যে এখানে যাওয়াটা এতটাই অনিরাপদ, তখন আমি সেটা আইসিসিতে প্লেস করতে পারতাম। কিন্তু যেটা হয়েছে, বাংলাদেশ কিন্তু একদম মুস্তাফিজকে ঘিরেই ছিল। বাংলাদেশ যত দাবি দাওয়া করেছে যে আমাদের একটা প্লেয়ারকে তোমরা নিরাপত্তা দিতে পারছো না, তাহলে গোটা দেশকে, গোটা দলকে কিভাবে নিরাপত্তা দিবে, এটা কিন্তু আপনি ইন্ডিয়ার সঙ্গে বার্গেন পয়েন্ট হতে পারে, আইসিসির সঙ্গে এটা বার্গেনিং পয়েন্ট হতে পারে না। এবং আইসিসি কিন্তু সেটাই বারবার তাদের যে অফিসিয়াল প্রেস লিস্ট আপনি যদি খেয়াল করেন, সেটা তারা উল্লেখ করেছে যে বাংলাদেশের সব দাবি দেওয়া ছিল একটা সার্টেন প্লেয়ার, তারা মুস্তাফিজের নাম উল্লেখ করেনি, কিন্তু বলেছে যে একটা সার্টেন প্লেয়ার তাদের ডোমেস্টিক ক্রিকেটে খেলতে পারছে না, সেটা ঘিরে বাংলাদেশের সব আবদার বা দাবি বা চাওয়া ছিল। তো এটা তো তারা আইসিসি মানবে না, আপনাকে আইসিসি কে কিন্তু কনভিন্স করতে হবে যে বাংলাদেশের জন্য ভারতের যাওয়াটা অনিরাপদ। এই জায়গাটায় কিন্তু আমাদের যারা ক্রিকেট ফলোয়ার অনেকেই আছেন, যাদের আসলে ভারত বিরোধী একটা মনোভাব এখন বাংলাদেশে আছে, আপনি জানেন, কিংবা নর্মাল ক্রিকেট ফলোয়ার অনেকেই বুঝতে পারছেন না যে আমরা যারা ভয়েসটা রেজ করছি তারা কোন জায়গাটায় করছি। আমরা তো বলছি না যে বাংলাদেশ দলকে ভারতে যেতেই হবে, আমরা বলছি যে এটা প্রতিষ্ঠিত করতে হবে যে ভারতে বাংলাদেশ দলের জন্য খেলা অনিরাপদ। সেটা প্রতিষ্ঠিত করার পয়েন্ট গুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকার মিস করেছে, করতে পারেনি। তো তারা যদি সিকিউরিটি টিম পাঠাতো, তখন আমরা কিন্তু একটা বলতে পারতাম যে হ্যাঁ, আমাদের সিকিউরিটি টিম বলেছে, ভারত পরিদর্শন করে এসে, পর্যবেক্ষণ করে এসে বলেছে যে তাদের জন্য এটা কতটা অনিরাপদ। তখন আপনি আইসিসিতে কিন্তু একটা সেটা তুলে ধরতে পারতেন, কিন্তু তারা সেই মুস্তাফিজের দাবিতেই ছিল, এবং তারা কিছু ওই ইন্ডিয়ার যেসব কিছু নিউজ হয়েছে সেগুলো লিঙ্ক গুলো দিয়েছে। মানে একদম আইসিসি কে এবং ভারতকে একইভাবে দেখেছে, মানে এটা হচ্ছে জাতিসংঘ আর আমেরিকাকে একভাবে দেখলাম, এরকম আর কি ব্যাপারটা, যে আইসিসির একটা ইভেন্ট যেখানে তারা নিরাপত্তা গ্যারান্টি দিচ্ছে, কিন্তু ঝগড়াটা করে গেছে আসলে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার। তো সেই প্রশ্নটা মাথায় রেখে, মানে এটা একটা কারণ কিনা, কারণ আমি তো প্রথম আলোতেও পড়েছি যে ভারতকে এই মানে যুদ্ধে হারিয়ে দেওয়ার একটা উপায় হচ্ছে পাকিস্তান যদি বয়কট করে ফেলে, পাকিস্তান নাকি আমাদের পাশে এসে দাঁড়াবে। মানে আপনারা তো তার মানে মিডিয়ায়ও তো আমরা এই ধরনের কথাবার্তা শুনেছি। পাকিস্তান তো এই কথা একদম মাথায় নিল না। অপারেশন সিন্দুরের পরেও তারা ভারতের সঙ্গে ক্রিকেট খেলছে, মানে যুদ্ধ হয়ে গেল তো 24 মেতে, না? তারপরেও ক্রিকেট খেলছে, যাওয়া মানে তারা যাচ্ছেও ভারতে। বাংলাদেশ ভরসাটা করলো কেন? আর এখনো দেখছি পাকিস্তানের সাবেকদের অনেকে, মানে রাশিদ লতিফ বলছেন যে পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে গিয়ে দাঁড়ানো, তাহলে নাকি ভারতকে উগান্ডাকে খেলাতে হবে বিশ্বকাপে। মানে এসব ছেলে মানুষই কথা। পাকিস্তান তো এ মাথা গরম করতে চাইলে অনেকদিন আগে করতে পারতো। পাকিস্তান ভারতের দ্বন্দ্বটা তো আজকের নয়। সেটাই দেখুন, যে রাশিদ লতিফের কথা আমি একটু আগে নিউজটা দেখছিলাম, উগান্ডাকে তিনি কিন্তু বেশ খাটো করেছেন। উগান্ডা কিন্তু গতবার বিশ্বকাপ খেলেছে, এবং উগান্ডার একটা উঠতি ক্রিকেটিং শক্তি, গতবার বিশ্বকাপ খেলেছে এবং সেটা কোয়ালিফাই করে খেলেছে। এবং তিনি যে অর্থে বলেছেন যে আসলে যদি এখন পাকিস্তান না খেলে, র্যাঙ্কিং অনুযায়ী উগান্ডা হলো নেক্সট চয়েস, সো উগান্ডা খেলবে। সো উগান্ডার সঙ্গে খেলবে। উগান্ডা তো ভাই র্যাঙ্কিং একটা জায়গা আছে বলেই তারা খেলবে, তারা তো এমন কোন মানে সেরকম কোন নগণ্য দেশ না। তো তারা তুচ্ছ তাচ্ছিল্য অর্থে তারা ব্যবহার করেছে, এবং এটা আমি মনে করি তাদের চরিত্রই এটা। পাকিস্তান এখন যেটা করছে নবনীতা, সেটা হলো যে দুটো দেশের, প্রতিবেশী দেশের আগুন লেগেছে, এবং দুটো দেশের সঙ্গে তো তাদের হিস্ট্রি আছে। তাদের আপনি মানে ভারত তাদের আর্চ রেবেল, চিরপ্রতিদ্বন্দ্বী, এবং বাংলাদেশের সঙ্গে তাদের বিটার একটা হিস্ট্রি আছে। তো দুটো প্রতিবেশী দেশের আগুন লেগেছে, তারা এখন সেই আগুনে আলু পোড়া খেতে যাচ্ছে। তাছাড়া আসলে তাদের এখানে কোনো ব্যাপার নেই। তারা আপনি জানেন, আলটিমেটলি যদি তারা বয়কট করে, আমি ধরে নিলাম বয়কট করে, আমি খুবই অবাক হবো যদি সত্যি অর্থে তারা করে, তারপর সেখানে তাদের স্বার্থ আছে, তারা ডেফিনেটলি সেই স্বার্থের ক্ষেত্রেই করবে। আমি মোটামুটি শিওর তারা করবে না, কিন্তু তারপরে বলছে তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে যদি করে তাদের সেইটা, মানে তারা বাংলাদেশকে খুব ভালোবেসে একদম বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এরকম করছে, ব্যাপারটা কিন্তু তা নয়। তো বাংলাদেশ, আমি জানি না যে তাদেরকে মানে পৃথিবীকে কবে থেকে এত বড় মিত্র ভাবা শুরু করলে, আমি কখনো আগে দেখি না। এটা হলো যে এই গত কিছুদিন ধরেই দেখছি আর কি। এবং সেটাও আসলে ক্রিকেট ওয়ার্ল্ডে খুব রং একটা মেসেজ গিয়েছে, যখন পাকিস্তানের সঙ্গে বা পিসিবির সঙ্গে বিসিবির এই যে ধরম মহরম কথাটাই বলবো, কারণ ব্যাপারটা সেই পর্যায়ে গেছে। সেটা যে গোটা ক্রিকেটিং ওয়ার্ল্ডও খুব ভালোভাবে নেয়নি, সেটা কিন্তু ভোটাভুটিতেই প্রমাণ। আপনি আবার আপনার আগের প্রশ্নটা একটু ফিরে যায় যে আমি যখন যুদ্ধে নামবো, আমি যখন
এইভাবে একটা স্ট্রং হোল্ড নিলাম যে কোনোভাবেই আমি ভারতে যাবো না, তখন কিন্তু আমার মূল কাজ ছিল যে আমার পক্ষে আমি কতজনকে আনতে পারি, কারণ আইসিসি আলটিমেটলি যাবে ব্যাপারটা, তাই না? সো 2 সপ্তাহের বেশি সময় পেয়েছে বিসিবি বা বাংলাদেশ সরকার, তারা কিন্তু একজনকেও পক্ষে আনতে পারেনি। আমি বলছি না যে ভোটাভুটিতে বাংলাদেশে জিততেই হতো, কিন্তু 14-2 তো লজ্জাজনক, দেশের জন্য ভাই লজ্জাজনক। তুমি 5 জনকে অন্তত আনো, 7 জন কেন, 5 জন কেন? তাহলে আমি বলতে পারতাম না হ্যাঁ ঠিক আছে, বাকিরা ভারতের যে দাপট, যে আইসিসিতে তাদের দাপট বা তাদের যে ক্ষমতা, সেটার কাছে মানে মাথা নত করে তারা আসেনি। কিন্তু কি কিছু লোক তো আসবে, কিছু ভোট তো আসবে, তাই না? তো আপনি যখন কাউকে আনতে পারেন, এক পাকিস্তান ছাড়া, পাকিস্তানকে আনারও কিছু নাই, আসলে পাকিস্তান এসে বসে আছে তাদের নিজেদের স্বার্থে। সো মানে তাহলে তো আপনি চূড়ান্ত ভাবে ব্যর্থ। তো আমি এই জন্যই বলছিলাম যে দেখুন মানে এই অতি পাকিস্তান প্রীতিতে, অতি পিসিবি প্রীতিতে আলটিমেটলি কত ক্ষতি হয়েছে সেটা আমি, আমার ধারণা যে মানে এই ভোটাভুটিতে প্রমাণ হয়েছে। আমি জানি না সেটাতে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোধোদয় হবে কিনা। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যখন স্পোর্টস অ্যাডভাইজার যখন ক্রিকেটারদের সঙ্গে বসেছেন, ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে, যদিও তখন আসলে বসার কোনো মানে নাই, মানে 20 দিন পর, 18 দিন পর তারা বসেছেন, অলরেডি ডিসাইডেড, এবং তাদেরকে ডেকে জাস্ট একটা আইওয়াশ করেছেন। সেখানে একটা ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন, যদিও তিনি সেটা অফিসিয়ালি বলেন, অফিসিয়ালি বাইরে এসে বলেছেন যে গোপন ব্যাপার তারা গোপনীয় রাখতে চান, হুইচ ইজ ফাইন, তারা রাখতেই পারেন। কিন্তু আমরা ক্রিকেটারদের কাছ থেকে অফ দ্য রেকর্ড জেনেছি, 4-5 জনের কাছ থেকে জেনেছি যে এরকম একটা কথা তারা বলেছেন যে এরপর তো নতুন সরকার আসবে, তারা ব্যাপারগুলো সব ঠিকঠাক করে দেবে, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। মানে ক্রিকেটাররা তো টেস্ট, এবং সেটা অন রেকর্ড, নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন, তিনি অন রেকর্ড সেদিন বলেছেন প্রেস কনফারেন্স, আমি ছিলাম, তিনি বলেছেন যে আমাদের অবশ্যই টেনশন হচ্ছে, ভবিষ্যৎ নিয়ে টেনশন হচ্ছে। তো ক্রিকেটাররা তো খুবই টেন্স, তো তাদেরকে বলছেন তোমাদের টেনশনের কোনো ব্যাপার নেই, নতুন সরকার করে যাবে। তার মানে কি যে তারা যে কদিন আছে, তারা বাংলাদেশ একটা বিসিবি একটা বিপদে ঠেলে তারা বীর হয়ে চলে যাচ্ছেন এখান থেকে। যে ঠিক আছে, দেশের মানুষের একটা সিংহ ভাগ মানুষের যে আবেগ, সেই আবেগের কাছে আমরা বীর হয়ে গেলাম, বীর হয়ে চলে গেলাম। তারপরে যে বাংলাদেশ বা ক্রিকেট বোর্ড যে ক্রিকেট ওয়ার্ল্ডে কি বিপদে পড়বে, কি জিও পার্টিতে পড়বে, সেটা তুমি পরে ক্রিকেট বোর্ড নাও বাবা, তুমি সামলাও। ব্যাপারটা এরকম করে গেল, মানে কোন পর্যায়ে তারা চলে গেছে আপনি চিন্তা করে দেখুন। আর 4 বছর একটা ক্রিকেটার আরেকবার বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না, কি ফর্মে থাকবেন পরের বিশ্বকাপে সেটাও কিন্তু সেই ক্রিকেটার জানেন না। মানে এই যে সাকিব আল হাসানের যে মানে কথাটা তারা আবার তুলে একটা চমক সৃষ্টি করতে চাইলেন, আপনার সত্যি মনে হয় তারা সাকিব আল হাসানকে দলে নেবেন? খুব ইন্টারেস্টিং, কিন্তু ওখানে বলেছেন যেখানে খেলা হবে সেখানে আসার যদি সাকিব আল হাসানের সক্ষমতা থাকে। তো আর সাকিব আল হাসানও তো সম্প্রতি আবার এক সাক্ষাৎকার দিয়েছিলেন না মঈন আলীকে, যেখানে তিনি বলেছিলেন ওই যে পডকাস্টার নামটা ভুলে গেছি, ওখানে তিনি বলেছিলেন যে উনি বাংলাদেশে এসেই ক্রিকেট থেকে অবসর নিতে চান। কোনো চমক আসছে নাকি সামনে? না, এবং শুধু মঈন আলীকে নয়, কয়েকদিন আগে তিনি সাকিব হাসান বাংলাদেশের একটা মিডিয়াতেও তিনি ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও তিনি বলেছেন যে তিনি ডেফিনেটলি রাজনীতি করতে চান, আওয়ামী লীগের রাজনীতি করতে চান, এবং মানুষের জন্য রাজনীতি করতে চান, এবং ওই মাগুরা থেকে তিনি ইলেকশন করবেন, তিনি সার্টেন, তিনি শিওর করবেন। সো জিনিসটা খুবই মজার নবনীতা, কারণ বলেছিলেন যে আমি মাগুরার মানুষের জন্য করতে চাই, ক্রিকেট শেষ হয়ে আসছে, রাজনীতি শেষ হয় নাই। এক্স্যাক্টলি ক্রিকেটিং ক্যারিয়ারতে তিনি এখন তার একদম গোধূলিতে চলে এসেছেন, এমনিতেও তিনি জানেন। তো যেটা হলো যে আমাদের মজার ব্যাপারটা হলো, কালকে যখন প্রেস কনফারেন্সে আমার থাকার কথা ছিল, মানে একটা কারণে থাকতে পারিনি, কিন্তু আমি যখন দেখছিলাম, যখন আমি ভিডিও দেখছিলাম, তখন ইনস্ট্যান্ট আমার মাথায় যেটা এসেছে, ওখানে প্রেস কনফারেন্স, জনকেন্দ্র প্রেস কনফারেন্স ছিল, ওখানে আমার কলিগ যারা ছিল তাদের মাথায়ও সেটা এসেছে, তারা সেই প্রশ্ন করেছেন, এবং তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যাদের সঙ্গে কথা বলছি সবাই সার্টেন, মানে এখানে অনেক ব্যাপার আছে না যে একটু ডিভাইডেড হয়ে যায়, এখানে মোটামুটি ডিভাইডেশন নাই, সবাই মোটামুটি সার্টেন যে কেন সাকিবের প্রসঙ্গটা এখানে আনা হয়েছে। আমি অলরেডি সেটা লিখেছি। যিনি বলেছেন, কালকে 3 জন বোর্ড ডিরেক্টর ছিলেন সেই প্রেস কনফারেন্সে, যিনি স্পেশালি সাকিবের ব্যাপারটা মিডিয়া চেয়ারম্যান শুধু বলেছেন, তারপরে আরেকজন বোর্ড ডিরেক্টর আসিফ আকবর, যিনি একজন গায়ক আপনারা জানেন, তিনি বলেছেন যে তার সঙ্গে নাকি সাকিবের যোগাযোগ হচ্ছে, এবং সেই তিনি ব্যাপারটা, এই প্রসঙ্গটা তুলেছেন, এবং সাকিবকে তারা খেলাতে চান। তার আজকে একটা ভিডিও ক্লিপ আমি ফেসবুকে পোস্ট করেছি কিছুদিন আগে। তিনি বলেছেন যে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেট খেলতে হলে তাকে আগে অনুতপ্ত হতে হবে, একদম তার ভাষায় বলছি, আসিফ আকবরের ভাষা, তাকে অনুশোচনা করতে হবে, এবং তিনি যে রাজনীতিটা করেছেন সেটা নিয়ে তাকে অনুতপ্ত হতে হবে, তাকে বলতে হবে এভাবে যে আমার দল খুন করেছে, আমি তো খুন করিনি, আমার দল খুন করেছে, আমি খুন করিনি। তো তাকে কিছু একটা হয়ে আসতে হবে, কোনোভাবে একটা প্রসিডিওর করে আসতে হবে, তাছাড়া বাংলাদেশে সাকিব আল হাসান ক্রিকেট খেলতে পারবেন না। আসিফ আকবর বলেছেন। সাকিব কি সেটা করেছেন? মানে সেই সিচুয়েশন কি চেঞ্জ হয়েছে? সেই আসিফ আকবর কালকে আবার বলছেন যে না, তাদের কাছে নাকি ক্রিকেটার সাকিবই আগে, সাকিবের যে ব্যক্তিগত যত ইস্যু আছে সেগুলো সরকার দেখবে, বোর্ড প্রেসিডেন্ট সরকারের সঙ্গে আলাপ করবেন, সেটা নাকি তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা ক্রিকেট বোর্ড তারা চায় যে সাকিব যাতে খেলে। মানে তারা কি মানুষকে কি গরু, গাধা, ছাগল মনে করেন? মানুষ ঘাস খায়?
মানে তারা বোঝে না যে কি, মানে তারা কি বলছেন, মানে সাকিবের কোন অবস্থানে বদল হয়েছে, বা আমি সেইটা তর্কে যাচ্ছি না যে অবস্থান ভুল কি খারাপ, কিন্তু তিনি যেটা বলেছেন তারপর তো কোনো চেঞ্জ হয়নি, তাই না? তারা এই জিনিসটা তুলেছেনই আসলে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য, এই যে বিশ্বকাপ রিলেটেড যে ইস্যু যেটা, সেটা ধামাচাপা দেওয়ার জন্য। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান আমাদের, আমি অন রেকর্ড বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা স্মরণকালের সবচেয়ে নাজুক। সেটা শুধু এই আইসিসির ঘটনার কারণে নয়। আপনি জানেন না, কালকে একজন বোর্ড ডিরেক্টর পদত্যাগ করেছেন, খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন বোর্ড ডিরেক্টর, তিনি তার পার্সোনাল রিজনস দেখিয়েছেন। কিন্তু আমরা জানি যে তিনি সবকিছু নিয়ে এত বিরক্ত, বাংলাদেশ ক্রিকেটে যেভাবে রান হচ্ছে, যেভাবে চলছে, তিনি এত বিরক্ত, তিনি থাকতে পারছেন না, তিনি পদত্যাগ করেছেন। আরো দুই একজন ডিরেক্টর পদত্যাগ করবেন বলে ধারণা, তারা বিষয়টা বিবেচনা করছেন। কয়েকদিন আগে বোর্ড প্রেসিডেন্টের সামনে দুজন সিনিয়র বোর্ড ডিরেক্টর অলমোস্ট হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন, একটা তর্কাতর্কির এক পর্যায়ে অলমোস্ট হাতাহাতি হয়ে যাওয়ার মতো অবস্থা। বোর্ডে কে কিভাবে চলছে, কে কি বলছে, আপনি দেখতেই পাচ্ছেন যে কে কি বলছে তার কোনো জবাবদিহিতা নাই, কে কি বলছে, কে কাকে মানছে, কোনো কন্ট্রোল নাই, কিছু নেই। সবকিছু মিলিয়ে নিজেদের বোর্ডের অবস্থাই খারাপ, তারপরে আপনি আইসিসিতে যুদ্ধ করতে গেছেন, তো সবকিছু মিলে এতটা বাজে অবস্থা, সবকিছু ধামাচাপা দেওয়া সাংবাদিকের কাছে নাজমুল হাসান পাপনের সময় ক্রিকেট বোর্ডে সামান্য কাশি পাল্টা কাশি হয়েছে, তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, এর সাথে এর তর্ক লেগে গেছে, বোধহয় এর মধ্যে একটা মন কষাকষি হয়েছে, কোনো খবর তো লেখা বাকি ছিল না বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের, বা ক্রীড়া পাতাগুলো বা টেলিভিশন গুলোতে কোনোটার চর্চা বাকি ছিল না। এখন এসব বলা হচ্ছে, লেখা হচ্ছে, নাকি আপনারা কেউ কেউ বলছেন মানে নানা রকম ট্যাগ খাওয়ার ভয় এড়িয়ে? ট্যাগ খাওয়ার ভয় তো নয়টা আছেই, ট্যাগ খাওয়ার ভয় আছে, এবং সেটা তো আসলে সবকিছু আমার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি, আর অনেকেই চেষ্টা করেন, কিন্তু অনেকেই চেষ্টা করতে পারেন না, অনেকে চেষ্টা করতে পারেন না। সেটা শুধু ট্যাগ খাওয়া নয়, ইন জেনারেল ট্যাগ খাওয়া তো আছেই, প্লাস হলো যে আপনার অফিসের বাস্তবতা আছে, বাংলাদেশের বাস্তবতা আছে, সবকিছু বাস্তবতা। আপনি জানেন যে বাংলাদেশের জার্নালিজম এই প্রফেশনটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ। যদি আমি জব সিকিউরিটির কথা বলি, আপনি জানেন যে আসলে কতটা রিস্কি। আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করে গেছেন বাংলাদেশে, তো মানে মানে অনেক কারণে আসলে অনেকে অনেক কিছু বলতে পারে না, কিংবা আমরা যারা একটু বলার চেষ্টা করি তাদেরকেও মানে না, আমাদের ফ্যামিলি আছে, আমাদেরও স্বজন আছে, বন্ধুরা আছে, তাদের কাছ থেকেও, আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, আমাকে এমন অনেকের সঙ্গে দেখা হচ্ছে যার সঙ্গে হয়তো খুব বেশি আলোচনা নেই, তিনিও বলছেন যে এত কথা বলার কি দরকার। তামিম ইকবালও তো ভারতের দালাল হয়ে গেলেন হঠাৎ। হ্যাঁ হ্যাঁ, এবং আপনি যদি দেখেন সেই বোর্ড ডিরেক্টরকে কিভাবে ট্রিট করা হলো, তামিম ইকবালকে ভারতীয় দালাল বলা হলো, ব্যাপারটা আমি যখন দেখেছিলাম, তারপরে আমি লিখলাম ফেসবুকে, সেখান থেকে আস্তে আস্তে জিনিসটা ছড়িয়ে পড়লো, তার বিরুদ্ধে তারপর ব্যবস্থাটা কি নেওয়া হবে। আপনি একজন ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন, ন্যাশনাল ক্রিকেটার, আমাদের ন্যাশনাল প্রাইড, তাকে আপনি সিম্পলি তার সঙ্গে আপনার জাস্ট তার হয়তো মতামতটা মিলে যায়। এবং তামিম কিন্তু তখন একবারও কোথাও বলেন যে ভারতে বাংলাদেশকে যেতেই হবে, তিনি বলেছিলেন যে একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে। যে চিন্তা ভাবনাগুলোর কথা তামিম বলেছিলেন, সেগুলো কিন্তু আলটিমেটলি রিফ্লেকশন আপনি দেখেছেন আইসিসি ভোটাভুটিতে বা ফুল রেজাল্টে, আপনি রিফ্লেকশনটা কিন্তু দেখেছেন। তামিম এই জিনিসগুলো চিন্তা করার কথা বলেছিলেন, তিনি একবারও বলেননি যে ভারতে যেতেই হবে, তিনি বলেছিলেন যে ভেবে চিন্তা ডিসিশন নিতে। তার প্রেক্ষিতে একজন বোর্ড ডিরেক্টর, তার ভাষা হলো সাধারণ ফেসবুকারদের মতো, বা একদম পাড়ার মোড়ে চায়ের দোকানে যেভাবে আপনি ঝগড়া করবেন সেরকম একটা ভাষা তিনি বলার পর সেই বোর্ড ডিরেক্টরকে বীর প্রমাণ করা হলো। সাধারণ মানুষ করবে, জেনারেল ফেসবুকাররা করবে, আমি সেখানে কোনো দোষে দেখি না। উইদিন দ্য ক্রিকেট বোর্ড, এই আসিফ আকবর বা তার আশেপাশে যারা আছেন, তারা তাকে বীর প্রমাণ করলেন, এই নাজমুল ইসলামকে। তার কয়েকদিন পর তাকে, আমি তখন সিলেটে ছিলাম, বিপিএল খেলা চলছিল, সিলেটে তাকে পাঠানো হলো প্রাইজ গিভিং সেরেমনিতে। এতদিন কিন্তু তাকে দেওয়া হয়নি, আমরা তার চেহারাও দেখিনি। যখন এম নাজমুল ইসলামের ওই ফেসবুক স্ট্যাটাসটা আমি দেখলাম, তার আগে পর্যন্ত আমি তাকে চিনতাম না, তিনি একজন বোর্ড ডিরেক্টর, টু বি অনেস্ট আমি তাকে চিনতাম না, তার চেহারাও জানতাম না। তো তাকে পাঠানো হলো প্রাইজ গিভিং সেরেমনিতে। তার মানে তুমি তাকে কি মেসেজটা দিচ্ছ যে হ্যাঁ তুমি একদম বীরের কাজ করেছো, ঠিক আছে, মেসেজটা দিচ্ছ। তারপর যখন মিডিয়া ব্যাকল্যাশ এত হলো, তখন তাকে, এবং ওই প্লেয়ারদেরও পক্ষ থেকে অনেক কিছু বলা হলো, তখন তাকে আলটিমেটলি অব্যাহতি দেওয়া হলো, বা তাকে ওই জাস্ট তার কমিটি থেকে, পরিচালক পদ থেকে তার কমিটি থেকে অব্যাহতি দেওয়া হলো। তাও সেটা কখন, যখন তিনি ক্রিকেটারদের, গণহারে ক্রিকেটারদের নিয়ে খুব বাজে কথা বললেন, চরম আপত্তিজনক কথা। এটা কোন সভ্য দেশে হলে, কোন সভ্য ক্রিকেট বোর্ডে হলে তিনি এখন পরিচালক থাকতেন না, কোনোভাবেই না। কিন্তু বাংলাদেশ, তাকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কৃত করার পর যেটা হলো যে দেখুন, তিনি তো এখন বীর হয়ে গেছেন এই দেশে। তো এটা তো অ্যাবসার্ড, আপনি কল্পনা করতে পারেন এখন যে কোনো দেশের ক্রিকেট বোর্ডে একজন ফরমার ক্যাপ্টেনকে, ফরমার ন্যাশনাল প্লেয়ারকে এইভাবে বলার পরও তিনি এখন বহাল তবিয়তে আছেন।